তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ স্যার। Recording in progress. ওকে, তাহলে আমরা স্টার্ট করি। আমরা লাস্ট ক্লাসে থার্মাল ফিজিক্স স্টার্ট করেছিলাম, তাই তো? করে ইভাপোরেশন পর্যন্ত কথা বলেছিলাম। ওকে, সেখানে আমরা ইন্টারনাল এনার্জির কনসেপ্ট নিয়ে কথা বলেছি এবং স্টেট চেঞ্জ, এই সব কিছু নিয়েই লাস্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা এর পর থেকে কন্টিনিউ করব। ওকে, তাহলে লাস্ট ক্লাসে আমরা যতটুকু কথা বলেছিলাম তার মধ্যখানে যদি আমরা একটু সামারি করি, তাহলে ব্যাপারটা এরকম হয় যে যদি কোনো একটা অবজেক্টের ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে চাই, আমরা ইন্টারনাল এনার্জি বলতে আমরা জানি যে টোটাল এনার্জি অফ কাইনেটিক অ্যান্ড ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, তাই তো? মানে যেটা স্টোরড থাকে। সো ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে স্টোরড এনার্জি, যেটা টোটাল বা পার্টিকুলার মধ্যে বা পার্টিকেলগুলোর মধ্যে যে টোটাল কাইনেটিক এনার্জি এবং ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি থাকে, সেই টোটালটা হচ্ছে তার ইন্টারনাল এনার্জি। আজকের ক্লাসে আমাদের পড়া হচ্ছে আমরা যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে চাই তাহলে বেসিক্যালি কোন কোন ফ্যাক্টরস এ ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়, আর সেটার জন্য আমরা রেফারেন্স নিয়ে আসি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। বাই ইউজিং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি বের করতে পারি। ওকে, মেইনলি কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন স্পিড অফ পার্টিকেল, পার্টিকেলের স্পিডের উপর ডিপেন্ড করে কাইনেটিক এনার্জি, আর ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে এদের সেপারেশনের উপর। এখন একটা গ্যাসকে যদি আমরা হিটিং করি তাহলে তার ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়। সেই চেঞ্জ আমরা কিভাবে ক্যালকুলেট করব? ওকে, সেটা আমরা আজকের ক্লাসে পড়বো। দ্যাট মিন্স ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমাদের আজকের ক্লাসে পড়া। ওকে, আমি পার্ট বাই পার্ট নোটস গুলো লিখে ডেসক্রাইব করছি, কারো কোনো প্রবলেম থাকে ক্লাসের শেষের দিকে তুমি কোশ্চেন করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কথা বলবো চেঞ্জিং ইন্টারনাল এনার্জি। Changing internal energy. Changing internal energy. তাহলে বেসিক্যালি একটু থিঙ্ক করো, যদি আমরা একটা গ্যাসকে বা এনি সাবস্টেন্স, নট অনলি গ্যাস, আমরা তো জানি যে যে কোনো সলিড লিকুইড গ্যাসকে যদি হিট এনার্জি সাপ্লাই করা হয় তারা এক্সপান্ড করে।
সেটা আমরা ও লেভেল সি পড়েছিলাম, এক্সপানসিভিটি বা এক্সপানশন। এখন একটা গ্যাসকে যদি আমরা হিট এনার্জি সাপ্লাই করি, সেই হিসেবে তার কি কি চেঞ্জ হতে পারে, আমি আগে নোটসটা লিখে তারপর কথা বলতেছি। হিটিং a gas the walls of the container become hot and so its molecule the molecules of the cool gas strike the walls তাহলে ব্যাপারটা কি হয়, জেনারেলি যদি কোনো একটা গ্যাসকে আমরা হিট করতে থাকি তাহলে তার মলিকিউলস গুলোর স্পিড ইনক্রিজ করে, দ্যাট মিনস তার কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে, তো তারা ওয়ালের উপর মোর ভিগারাসলি হিট করতে থাকে, যে কারণে ওর টেম্পারেচার ইনক্রিজ করে। তাই গ্যাসকে হিট করলে বেসিক্যালি এই চেঞ্জটা হয়। দেখো এই কথা, এই জায়গাটায় সেই কথাটাই লেখা আছে, দ্য ওয়ালস অফ দ্য কন্টেইনার বিকাম হট and so its molecules vibrate more vigorously. The molecules of cool gas strike the wall and bounce off faster. Cool gas hot gas, okay, they have gained kinetic energy, so we say the temperature has risen. তার মানে টেম্পারেচার ইনক্রিজ করে কেন, এটা হচ্ছে তার ডেসক্রিপশন। যদি কোনো একটা
গ্যাসকে হিট করা হয় তার টেম্পারেচার কেন ইনক্রিজ করে, মেইনলি তার কাইনেটিক এনার্জি ইনক্রিজ করে। এগুলো কিন্তু চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জির সাথে রিলেটেড। আমরা পরে যাবো যে এটা আমরা কিভাবে রিলেট করব, ঠিক আছে। আগে জাস্ট হিটিং এ কি চেঞ্জটা হয় সেই ব্যাপারগুলো কথা বলতেছি। তাহলে হিটিং এর ফার্স্ট চেঞ্জ হচ্ছে তার টেম্পারেচার ইনক্রিজ করে, নাম্বার 1। আর নাম্বার 2, ডুইং ওয়ার্ক অন আ গ্যাস, একটা গ্যাস কিন্তু ওয়ার্ক ডানও করে। তা একটা গ্যাসের ওয়ার্ক ডান বলতে আমরা কি বুঝি? আমরা কিন্তু এএসএ গ্যাসের ওয়ার্ক ডানের ফর্মুলা পড়ে আসছে, আমি সেই কথায় আসতেছি। ডুইং ওয়ার্ক অন আ গ্যাস, নরমালি গ্যাসের ওয়ার্ক ডান আমরা কিভাবে বের করি? প্রেসার ইনটু ভলিউম চেঞ্জ। এই ফর্মুলা আমরা এসি পড়ে আসছি, ম্যাথমেটিক্যালি আমরা ক্যালকুলেট করেছি যে একটা গ্যাস ওয়ার্ক ডান করে। তাহলে একটা গ্যাসের ওয়ার্ক ডান বলতে আমরা কি বুঝতেছি? বুঝলাম যে হিটিং করলে তার টেম্পারেচার ইনক্রিজ করে, কেন ইনক্রিজ করে গ্যাসে সেটা জানলাম। বাট গ্যাসের ওয়ার্ক ডান বলতে আমরা কি বুঝতেছি? যদিও গ্যাসের ওয়ার্ক ডান আমরা প্রেসার ইনটু ভলিউম চেঞ্জ এই ফর্মুলা দিয়ে করতে পারি, সেটা কিভাবে আসছিল, কেন আসছিল, সেগুলো আমরা এএসএ ডেসক্রাইব করেছিলাম। ওকে, সেটা এখন আর এত ইম্পর্টেন্ট কিছু না, এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন এখন তোমাদের জানতে হবে না। আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ইউজ করে কিভাবে ইন্টারনাল এনার্জির চেঞ্জ মেজার করব সেটাতে যাওয়ার জন্য বেসিক্যালি এই কথাগুলো ডেসক্রাইব করতেছি। স্যার এটা কি লিখছেন? W equals to P? ডেল ভি, প্রেসার ইনটু ডেল ভি। ওকে, গ্যাস ওয়ার্ক ডান করে এই ব্যাপারটা কিন্তু এটা লেখার কিছু না, আমি তোমাদেরকে কথা বলি। লাইক ধরো এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারে গ্যাস আছে। আমি যদি গ্যাসটাকে কম্প্রেস করি, তাহলে বেসিক্যালি কি হবে? কম্প্রেস করলে ওর মানে মেইনলি তো স্পিডের কোনো চেঞ্জ হবে না। গ্যাসের মলিকিউলস গুলো যে স্পিডে মুভ করতেছিল তার স্পিডের তো কোনো চেঞ্জ হবে না যদি গ্যাসটাকে আমি কম্প্রেস করি। বাট তারা মোর ফ্রিকুয়েন্টলি, গ্যাসকে যদি কম্প্রেস করা মানে গ্যাসকে কুল করা মানে কম্প্রেস হয়, দ্যাট মিনস তারা কিন্তু মোর ফ্রিকুয়েন্টলি কোলাইড করতে থাকে উইথ দ্য ওয়াল। ওকে, এখন ব্যাপারটা দুই রকমের হতে পারে, একটা গ্যাস এক্সপান্ডও হতে পারে আর একটা গ্যাস কম্প্রেসও হতে পারে। গ্যাস যদি কম্প্রেস করা হয় আমরা বলি ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, আর যদি বলা হয় গ্যাসটা এক্সপান্ড হয়েছে টেম্পারেচার ইনক্রিজ করার কারণে, সেখানে কিন্তু তার ইন্টারনাল এনার্জি দ্যাট মিনস ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। কিরকম দেখো, যদি কম্প্রেস করা হয়, গ্যাস যদি কম্প্রেস করা হয় সেটাকে আমরা বলি ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, আর গ্যাসটা যদি এক্সপান্ড করে সেটাকে আমরা বলি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস টু দ্য সারাউন্ডিং, মানে গ্যাস সারাউন্ডিং এর উপর ওয়ার্ক ডান করতেছে। ঠিক আছে, আর এই ওয়ার্ক ডানের অ্যামাউন্টটা আমরা কিন্তু ওয়ার্ক ডান ইকুয়াল প্রেসার ইনটু ভলিউম চেঞ্জ, যে কারণে এই জায়গায় কিন্তু আমরা ভলিউম চেঞ্জ ইউজ করেছি, এটা দিয়ে ক্যালকুলেট করতে পারি। তার মানে যখনই কোনো একটা গ্যাসকে হিটিং করা হবে বা কুল করা হবে, এখানে দুইটা ব্যাপার হবে, তার টেম্পারেচার ইনক্রিজ করবে অথবা ডিক্রিজ করবে, নাম্বার 1। আর নাম্বার 2, গ্যাসটা কম্প্রেস হবে অথবা এক্সপান্ড হবে। গ্যাসকে যদি হিটিং করা হয় এক্সপান্ড হয়, যদি কুল করা হয় কম্প্রেস হয়, তার মানে গ্যাসটা ওয়ার্ক ডান করে। তাহলে তার টোটাল ইন্টারনাল এনার্জি চেঞ্জ আমরা কিভাবে ক্যালকুলেট করব, সেটার জন্য আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর রেফারেন্সে যাব। এখানে জাস্ট আমরা কথা বললাম হিটিং করলে গ্যাসের টেম্পারেচার রাইজ করে, নাম্বার 1। আর নাম্বার 2, গ্যাস ওয়ার্ক ডান করে। সেই ওয়ার্ক ডান হতে পারে দুই রকম, গ্যাসকে কম্প্রেস করা হলে এটা আমরা বলি ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, আর যদি এটা এক্সপান্ড হয় সেটাকে আমরা বলি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস টু দ্য সারাউন্ডিংস। তাই কথাগুলো কিন্তু এই টার্মগুলো মনে রাখতে হবে, এখানে কি ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হচ্ছে না ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হচ্ছে। এবার একটু থিঙ্ক করো, ওয়ার্ক ডান অন দ্য গ্যাস মানে কি? ওরা আরো কাছাকাছি চলে আসতেছে। যদি সেপারেশন কমে যায়, মলিকুলস টু মলিকুল সেপারেশন কমে যায়, তাহলে কি ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করে আর ডিক্রিজ করে। লাস্ট ক্লাসে আমরা কি কথা বলেছিলাম সেগুলো নিয়ে লাস্ট ক্লাসে আমরা একদম গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন দিয়েছি যে সেপারেশনের উপর ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি কি চেঞ্জ হয়। তার মানে কাইনেটিক এনার্জি ডিপেন্ডস অন টেম্পারেচার, দ্যাট মিনস আমি এটাকে হিট করছি কিনা, সোজা কথা টেম্পারেচারের উপর, দ্যাট মিনস মলিকুলস গুলো স্পিডের উপর। আর পটেনশিয়াল এনার্জি ডিপেন্ড করে হচ্ছে সেপারেশনের উপর। তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ মানে তো আমাকে এই দুইটা চেঞ্জকেই কনসিডার করতে হবে, কনসিডার করে টোটালটা বের করতে হবে। আর সেটার জন্য আমরা এখন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর রেফারেন্সে যাব। এটা কি লিখছে সবাই? তাই যদি কখনো
গ্যাসের ওয়ার্ক ডান ক্যালকুলেট করার দরকার হয়, তাহলে ওয়ার্ক ডানটা বের করবো প্রেসার ইনটু ভলিউম চেঞ্জ। এখন এই ওয়ার্ক ডানটা অন দা গ্যাস নাকি বাই দা গ্যাস সেটা ডিপেন্ড করতেছে গ্যাসটাকে কুল করা হলো না হিটিং করা হলো। যদি গ্যাস কম্প্রেস হয়, দিস ইজ মিনস দ্য ওয়ার্ক ডান অন দা গ্যাস, আর যদি গ্যাস এক্সপান্ড করে, ইট ইজ কল দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস টু দ্য সারাউন্ডিং। এই জিনিসটা কি লিখে রাখার দরকার আছে? একটু লিখে দিই, তাহলে তোমাদের মনে থাকবে। ওয়ার্ক ডান অন দ্য গ্যাস, কথাটির মনে হচ্ছে গ্যাস compressed, or work done by the gas to the surrounding মানে হচ্ছে গ্যাস এক্সপান্ডস। ওকে, এখন এই কনসেপ্ট ইউজ করে আমরা চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ম্যাথমেটিক্যালি কিভাবে ক্যালকুলেট করব সেই কথায় আসি। ঠিক আছে, ওয়ার্ক ডান আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করতে পারবো প্রেসার ইনটু ভলিউম, মানে গ্যাসের প্রেসার ইনটু তার ভলিউম চেঞ্জ। ভলিউম চেঞ্জ হওয়া মানেই গ্যাসটা ওয়ার্ক ডান করে। এখন সেটা ওয়ার্ক ডান অন দা গ্যাস হতে পারে অথবা ওয়ার্ক ডান বাই দা গ্যাস হতে পারে। তাহলে টোটাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আমরা কিভাবে ক্যালকুলেট করব, এটা ক্লিয়ার করে দিই। লিখছো না সবাই? জি স্যার। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটা থেকে প্রচুর ম্যাথস এক্সামে আসে। এটুতে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, এই লটা কিন্তু আমরা একটা জাস্ট ফর্মুলা করে লিখি, হ্যাঁ, এটা কোনো স্টেটমেন্টের দরকার নেই। First law of thermodynamics. First law of thermodynamics এ বলা হচ্ছে increase in internal energy is equal energy supplied by heating plus energy supplied by doing work. By using first law of thermodynamics, we calculate the increase in internal energy. How? Increase in internal energy is equal energy supplied by heating. That means যে thermal energy আমি supply করব হিটিং এর সময়, সেই total amount of energy in joules plus energy supplied by doing work. এখন এই যে doing work, এটা তো আমি এখানে প্লাস সাইন ইউজ করেছি। দ্যাট মিন্স ফর্মুলাটা যদি আমরা করে লিখি ইকুয়েশনে, del U মানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল Q plus W. This is first law of thermodynamics. এখানে Qটা হচ্ছে যে এনার্জিটা আমি সাপ্লাই করব হিটিং এর সময়, সেই এনার্জি প্লাস ওয়ার্ক ডান। এখন এই যে ওয়ার্ক ডানটা, এই ওয়ার্ক ডানটা তো দুই রকমের হয়, আমরা কিছুক্ষণ আগেই কথা বললাম। এই জিনিসটা ক্লিয়ার হওয়ার জন্যই কিন্তু আমরা কথা বললাম। এই ওয়ার্ক ডানটা কিন্তু দুই রকমের হয়, ওয়ার্ক ডান অন দা গ্যাস অথবা ওয়ার্ক ডান বাই দা গ্যাস টু দ্য সারাউন্ডিং। এখন কোশ্চেন হচ্ছে, যখন আমি ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করব বাই ইউজিং ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তখন এনার্জি সাপ্লাইড বাই হিটিং, এটা তো আমি সাপ্লাই করছি এনার্জি, সে তো এনার্জি অ্যাবজর্ব করতেছে। এখন যদি গ্যাসটা কম্প্রেস হয়, দ্যাট মিন্স ওয়ার্ক ডান অন দা গ্যাস হইলে
ফর্মুলাতে প্লাস হবে, আর যদি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস হয় সেটা কিন্তু ফর্মুলাতে মাইনাস হবে, নেগেটিভ। তার মানে এই এনার্জির সাথে, এনার্জি সাপ্লাইড বাই হিটিং, সেই এনার্জির সাথে ওয়ার্ক ডানটা কখনো প্লাস হবে অথবা কখনো মাইনাস হবে, সেটা ডিপেন্ড করবে ওয়ার্ক ডান অন দ্য গ্যাস অর ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস তার উপর। যদি ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হয় তাহলে আমরা অ্যাড করব, আর যদি ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস টু দ্য সারাউন্ডিং হয় তাহলে সাবট্রাক্ট করব, টোটাল চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করার জন্য। আমি এরকম দুইটা, একটা ম্যাথসে যাচ্ছি, ম্যাথসটা করলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। তাই যদি এক্সামে তোমাকে কোশ্চেন করা হয় স্টেট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তাহলে আমি যেভাবে লিখলাম তুমি সেভাবেই লিখবা। ইনক্রিজ ইন ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স মানে হচ্ছে ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি ইজ ইকুয়াল এনার্জি সাপ্লাইড বাই হিটিং প্লাস এনার্জি সাপ্লাইড বাই ডুইং ওয়ার্ক। দ্যাট মিনস টোটাল চেঞ্জ ইন বা টোটাল ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করি আমরা বাই বা উইথ দ্য রেফারেন্স অফ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ওকে, সেখানে শুধুমাত্র এই ওয়ার্ক ডানের ব্যাপারটা আমাকে থিঙ্ক করতে হবে, ওয়ার্ক ডানটা আমি কখন অ্যাড করব অথবা কখন সাবট্রাক্ট করব। আমরা আগেই বললাম অন দা গ্যাস হলে অ্যাড করব, বাই দা গ্যাস হলে সাবট্রাক্ট করব। ক্লিয়ার? স্যার ডেলি ইউটা কি, ইউ কি ক্যাপিটাল না স্মল? ইউটা ক্যাপিটাল, ডেলিউতে ইউটা ক্যাপিটাল বলে। ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি বলতে তারা সিম্বল দিচ্ছে ডেলি। আমি একটা ম্যাথসের রেফারেন্সে যাচ্ছি, তাহলে এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে কখন কি করব। তাহলে তুমি বুঝতে পারবা যে কখন আমরা অ্যাড করবো আর কখন সাবট্রাক্ট করবো। অলরেডি আমরা জেনে গিয়েছি যে ওয়ার্ক ডান অন দা গ্যাস হলে সেই অ্যামাউন্ট আমরা এই এনার্জিটার সাথে অ্যাড করে দিব টোটাল চেঞ্জ ইন বা টোটাল ইনক্রিজ ইন ইন্টারনাল এনার্জি ক্যালকুলেট করার জন্য, আর বাই দা গ্যাস হলে সাবট্রাক্ট করবো। এটা লিখছো সবাই? জি স্যার। আমি ক্লিয়ার করি। এক্সাম্পল, use the first law of thermodynamics সবাই কোশ্চেনটা কপি করে নিও, তাহলে যখন নোটস রিভিশন করবে তখন এগুলো মনে পড়বে। এই ব্যাপারটা মাথায় রাখলে এক্সামে কিন্তু কোশ্চেনগুলো ডিফারেন্ট ভাবে আসে, সেগুলো আমরা পরে প্র্যাকটিস করবো ওয়ার্কশিটে।
দেখো কোশ্চেন দুইটা ভালো করে পড়ো, তাহলে এতক্ষণ ধরে আমি যা বললাম তা পুরো ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ফার্স্ট অ্যান্সারে কি বলতেছে দেখো তো, আমি ওরা যদি নাও বলতো, যেমন ওরা তো বলে দিয়েছে যে ইউজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, যদি ওরা নাও বলতো তাও কিন্তু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ছাড়া এই ম্যাথস দুইটার অ্যান্সার ফাইন্ড করা পসিবল না। আমাকে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়ে ইউজ করতে হবে। আমি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অলওয়েজ ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স দিয়েই বের করব। শুধু মাথায় রাখতে হবে ওয়ার্ক ডানটা কি আমি হিটিং এনার্জির সাথে অ্যাড করব অর সাবট্রাক্ট করব, সেই ব্যাপারটা শুধু বুঝে নিতে হবে। যদি ওয়ার্ক ডান অন দ্য গ্যাস হয়, দ্যাট মিনস যদি গ্যাস কম্প্রেসড হয় তাহলে অ্যাড হবে, আর যদি গ্যাস এক্সপান্ড হয় দ্যাট মিনস ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অন দ্য সারাউন্ডিং হয়, তখন সাবট্রাক্ট হবে। তাহলে ভেরি সিম্পলি আমরা এগুলোর অ্যান্সার করতে পারি। By using first law of thermodynamics, we know del U is equal, সবাই ফর্মুলা লিখে লিখবা কিন্তু এক্সামে সব সময় ফর্মুলা লিখে ম্যাথস করবা। তাহলে এতে কি বলা হইতেছে, আমরা হিটিং এর জন্য এনার্জি সাপ্লাই করতেছি 250 কিলোজুল, 250 কিলোজুল, এবং ওয়ার্ক ডান হইতেছে অন দা গ্যাস, তার মানে কি ফর্মুলাতে প্লাস হবে, ওয়ার্ক ডান অন দা গ্যাস কতটুকু 500 কিলোজুল। সো দ্য অ্যান্সার ইজ টোটাল 750 কিলোজুল, একদম ইজি। বিতে দেখো সেম, আমি আগে ফর্মুলা লিখবো del U is equal Q plus W, কিন্তু এখানে কি বলা হইতেছে, এখানে হচ্ছে ওয়ার্ক ডান অন ইটস সারাউন্ডিং, মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অন ইটস সারাউন্ডিংস, দ্যাট মিনস ইট ইজ 250 minus 200, so the answer is 50 কিলোজুল। এটা তো একেবারে ইজি, তাহলে এত ইজি ম্যাথসটা তো এক্সামে আসবে না। এক্সামে যে ম্যাথস গুলো কিভাবে আসবে সেটা আমরা ওয়ার্কশিটে গিয়ে দেখবো, কিন্তু জাস্ট দু একটা কথা একটু আমি বলে রাখি। এখানে তাহলে কি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটা নেগেটিভ হতে পারে না? যদি ব্যাপারটা এরকম হয়তো হিটিং এনার্জি থেকে এটা অনেক বেশি হয়েছে, তাহলে তো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিটাও নেগেটিভ আসতে পারে। এসব দেখে ভয় পাওয়ার কিছু নেই, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জিও নেগেটিভ হতে পারে, মানে ইন্টারনাল এনার্জি কি হয়েছে, ডিক্রিজ করেছে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি নেগেটিভ আসার কথাটা মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করছে। যদি চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি পজিটিভ আসে এটা মানে হচ্ছে ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করেছে। আমরা কিন্তু এই মানে পুরো ব্যাপারগুলো আরো বেশ কিছু কথা এখানে আসে, এগুলো ম্যাথমেটিক্যালি যায়, এগুলো এখন বলতে গেলে তোমাদের মনেও থাকবে না, ম্যাথসে আমরা জানবো, কিন্তু বেসিক ব্যাপারটা কিন্তু এটাই। আমরা আগে বেসিকটা ক্লিয়ার হই, তারপর ম্যাথসে এগুলোর অ্যাপ্লিকেশন দেখবো যে এক্সামে কিভাবে কোশ্চেন আসে। তাহলে মেইনলি গ্যাস এক্সপান্ড করলো নাকি কম্প্রেস করলো সেটা কি আমরা বুঝতে পারবো খুব ইজিলি। গ্যাসের ভলিউম চেঞ্জ দেখে বুঝতে পারি না? ভলিউম যদি ইনক্রিজ করে তার মানে এক্সপান্ড করেছে, ভলিউম যদি ডিক্রিজ করে তার মানে কি কম্প্রেস হয়েছে। তো সেটাও কিন্তু আমরা তার ভলিউম চেঞ্জ দেখেই বুঝতে পারবো। তাই পুরো ব্যাপারটা এটা হচ্ছে একেবারেই ইনিশিয়াল কনসেপ্ট। তাহলে এই জিনিসটা কাজে লাগিয়ে দেন পরে আমরা আরো ম্যাথস করবো, কিন্তু মেইনলি এটাই যে আমি কখন অ্যাড করবো আর কখন সাবট্রাক্ট করবো এই কথাটা মনে রাখা। আর ইট ইজ দ্য বেস্ট এক্সাম্পল। এই এক্সাম্পলটা যদি মনে রাখো তাহলে এটা কখনোই ভুল হবে না, এটা কোনোদিনই আর ভুলবা না। তোমাকে শুধু এই এক্সাম্পলটা মনে রাখতে হবে। ক্লিয়ার কাট? এটা লিখছো সবাই? জি স্যার। ক্লিয়ার করলাম। এবার তাহলে চলে আসো হিট এন্ড টেম্পারেচার। হিট এন্ড টেম্পারেচার খুব ছোটবেলায় এই জিনিসটা আমরা পড়েছি, কিন্তু এখনো এগুলো আছে, তাই এগুলো একটু জানতে হবে। হিট এন্ড টেম্পারেচার, হোয়াট ইজ হিট?
তোমাকে যদি আমি খুব সিম্পলি এটাকে ডিফাইন করতে বলি, কে কি বলবা বলো তো? হিটের ডেফিনেশনে কি বলবা? আমরা শুরুতেই বলবো, সবাই একটু লিখে ফেলো, আমি বলতেছি। হোয়াট ইজ হিট? হিট ইজ আ এনার্জি, it always transfer from hotter object to colder object. লিখে ফেলো, heat is a energy, it always transfer from hotter object to colder object. The SI unit of heat is joule. হিট একটা এনার্জি, এটা অলওয়েজ হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টে ট্রান্সফার হয় এবং আমরা হিট এনার্জি মেজারমেন্ট করি উইথ দ্য ইউনিট অফ জুলস। সিম্পলি আমরা হিটের ব্যাপারে এই কথাটাই বলবো, হিট অর থার্মাল এনার্জি। এটা নেম হচ্ছে হিট অর থার্মাল এনার্জি। হোয়াট ইজ দ্য মিনিং অফ টেম্পারেচার? হোয়াট ইজ দ্য মিনিং অফ টেম্পারেচার? লিখে ফেলো সবাই। টেম্পারেচার, টেম্পারেচার হিট তো সেম কথা না, তাই না? Temperature is the measured of, temperature is the measured of hotness or coldness of a body. Temperature is measured of hotness or coldness of a body. SI unit Kelvin. আমরা ডিগ্রি সেন্টিগ্রেডও টেম্পারেচার মেজারমেন্ট করি। টেম্পারেচার মেজারমেন্ট করার তিনটা স্কেল আছে বেসিক্যালি, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট আর কেলভিন। সেগুলো রিলেশন আমরা পরে কথা বলতেছি। তাহলে দেখো, হিট হচ্ছে একটা এনার্জি, এটা অলওয়েজ হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টে ট্রান্সফার হয়। এই কথাটা কি ট্রু? এটা তোমাদের বিশ্বাস হয়? জেনারেলি কি হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টে হিট ট্রান্সফার হতে থাকে? অ্যান্সার হচ্ছে ইয়েস, হয়। আমি যদি 1 কাপ গরম চা এখানে রেখে দিই, কিছুক্ষণ পর চাটা ঠান্ডা হয়ে যায় না? তাহলে আমি কি এখানে কোনো প্রসেস দিয়েছিলাম যে হিট এনার্জি রিলিজড হওয়ার জন্য? ওটা ঠান্ডা হয়ে গেছে মানে কি ও তার সারাউন্ডিং এ হিট এনার্জি রিলিজ করে দিয়েছে। তার মানে হিট কিন্তু অলওয়েজ, এটার জন্য আমাকে কোনো এক্সট্রা ফ্যাসিলিটি এনশিওর করতে হবে না। হিট অলওয়েজই হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টে ট্রান্সফার হতে থাকে। তাহলে এই যে হটার কোল্ডার, এই মেজারমেন্টটা কি? এই মেজারমেন্টে হচ্ছে টেম্পারেচার। তাহলে টেম্পারেচার ইজ দ্য হটনেস অর কোল্ডনেস অফ আ বডি। এই হটার কোল্ডারের যে কথাটা বললাম, যে হটার অবজেক্ট থেকে কোল্ডার মানে হাই টেম্পারেচার অবজেক্ট থেকে লো টেম্পারেচার অবজেক্টে অলওয়েজ হিট ট্রান্সফার হতে থাকে। যে কারণে 1 কাপ গরম চা যখন আমি এখানে রাখলাম, ওর সারাউন্ডিং টেম্পারেচার এই হট টি থেকে অনেক কম, যে কারণে হট টি সারাউন্ডিং এ এনার্জি রিলিজ করে দিয়েছে। তাই এই হটনেস এবং কোল্ডনেস এর মেজারমেন্টই হচ্ছে টেম্পারেচার, যেটা আমরা কেলভিনে মেজারমেন্ট করে থাকি। তার এসআই ইউনিট কেলভিন। এটা আমরা ডিগ্রি সেলসিয়াসেও মেজার করি। ডিগ্রি সেলসিয়াসের কেলভিন মানে ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিনের রিলেশন কি সেগুলো আমরা জানি, সেগুলো ও লেভেল সি পড়ে আসছে। কিন্তু এই কথাগুলো তাহলে এখন বলার কারণ কি? এখন বলার কারণ হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ থার্মাল ইকুইলিব্রিয়াম। আমি সেই কথাটা বলতে চাই। এই যে আমি 1 কাপ গরম টি বা হট টি এখানে রাখলাম, এটা আস্তে আস্তে কুল হয়ে গেছে। কতটুকু কুল হয়েছে? আমরা বলে থাকি রুম টেম্পারেচারের ইকুয়াল, মানে সারাউন্ডিং টেম্পারেচারের সমান যখন চলে আসবে তখন সেই হিট ট্রান্সফারটা বন্ধ হয়ে যায়। তার মানে দেখো, ধরো এখানে একটা হটার অবজেক্ট আছে। হটার অবজেক্ট মানে হাই টেম্পারেচার অবজেক্ট, আর এটার পাশেই আমি একটা লো টেম্পারেচার অবজেক্ট রাখলাম। এটা পাশে আমি ধরো এখানে রেখে দিলাম একটা কম টেম্পারেচারের অবজেক্ট। ঠিক আছে, তাহলে এটা টেম্পারেচার হচ্ছে ধরো θ1, এটা টেম্পারেচার θ2। এটা হট, এটা কোল্ড, এটা কোল্ড। তাহলে জেনারেলি আমরা বলেছি এই হটনেস এবং কোল্ডনেস এর মেজারমেন্টটা হচ্ছে টেম্পারেচার। যার টেম্পারেচার বেশি সে হট, যার টেম্পারেচার কম সে হচ্ছে কোল্ড। কিন্তু একটা কথা আমরা বলে ফেললাম যে হিট এনার্জি অলওয়েজ হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টে ট্রান্সফার হতে থাকে। তাহলে যদি কোনো একটা অবজেক্ট হিট রিলিজ করে তার টেম্পারেচার ডিক্রিজ করে, আর যদি সেই হিট অ্যাবজর্ব করে তার টেম্পারেচার ইনক্রিজ করে। তাহলে এই হট অবজেক্ট থেকে হিট চলে যাচ্ছে কোল্ড অবজেক্টে, তাহলে হট অবজেক্টের টেম্পারেচার কমতেছে আর এই কোল্ড অবজেক্টের টেম্পারেচার বাড়তেছে। তাহলে এই ট্রান্সফারটা কখন বন্ধ হবে? যখন দুজনের টেম্পারেচার সেম হয়ে যাবে। একজনের টেম্পারেচার কমে একটা জায়গায় আসবে,
আরেকজনের টেম্পারেচার বেড়ে একটা জায়গায় যাবে। এই হট এবং কোল্ড অবজেক্ট দুজনের টেম্পারেচার যখন সেম হয়ে যায় তখনই এই হিট ট্রান্সফারটা বন্ধ হয়ে যায়। দিস ইজ মিনস দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে ততক্ষণ পর্যন্তই হিট এনার্জি ট্রান্সফার হতে থাকবে হটার অবজেক্ট থেকে কোল্ডার অবজেক্টে, যতক্ষণ পর্যন্ত সে থার্মাল ইকুইলিব্রিয়াম রিচ না করবে। তার মানে দুইটা অবজেক্টের টেম্পারেচার যতক্ষণ পর্যন্ত সেম না হবে ততক্ষণ পর্যন্ত এনার্জি নর্মালি ট্রান্সফার হতে থাকবে। সেই জন্য আমার এই ঘরে যা কিছু আছে সবকিছুর টেম্পারেচার সেম। যতক্ষণ না হবে ততক্ষণ হট অবজেক্ট এনার্জি রিলিজ করতে থাকবে, কোল্ড অবজেক্ট নিতে থাকবে। তার মানে এই হটটি এনার্জি রিলিজ করবে, সারাউন্ডিং সেই এনার্জি অ্যাবজর্ব করবে। যখন এই হট টি এর টেম্পারেচার সারাউন্ডিং এর টেম্পারেচারের ইকুয়াল হয়ে যাবে তখন কিন্তু আর হিট এনার্জি অ্যাবজর্ব হবে না। দিস ইজ মিনস দ্য থার্মাল ইকুইলিব্রিয়াম। তার মানে এই গরম চাটা রুম টেম্পারেচারের ইকুয়াল কোল্ড হবে, তার বেশি না, এর বেশি কুল হবে না। সে রুম টেম্পারেচার থেকে আরো কম যাবে না, আরো কম যেতে হলে তাকে আমাকে আরো কম টেম্পারেচারের এনভায়রনমেন্টে নিয়ে রাখতে হবে। এখানে যদি আমি ওয়াটার রেখে দিই, সেই ওয়াটার কি কখনো নেগেটিভ টেম্পারেচারে যাবে? জেনারেলি নো। একটা হট ওয়াটার টেম্পারেচার মানে এনার্জি রিলিজ করে করে তার টেম্পারেচার ফল হয়ে হয়ে যখন রুম টেম্পারেচারের ইকুয়াল হয়ে যাবে তখন আর এই এনার্জি ট্রান্সফারটা হবে না। আর এটাকেই আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম বলি। তাহলে একটা হটার অবজেক্ট জেনারেলি এনার্জি রিলিজ করতে থাকবে, কোল্ডার অবজেক্ট এটাকে অ্যাবজর্ব করতে থাকবে। সেটার জন্য আমাকে কোনো সিচুয়েশন এনশিওর করে দিতে হবে না। আর এই হটনেস কোল্ডনেস এর মেজারমেন্টে হচ্ছে টেম্পারেচার, যেটা আমরা কেলভিনে মেজারমেন্ট করে থাকি। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ থার্মাল ইকুইলিব্রিয়াম? এই ডেফিনেশনটা তোমাদের জানতে হবে, কারণ তোমাদের এক্সামে টেম্পারেচারের ডেফিনেশন, হিটের ডেফিনেশন আসবে না সাধারণত। এত ইজি তো আর এটুতে আসবে না, এটুতে আসবে হোয়াট ইজ দ্য মিনিং অফ থার্মাল ইকুইলিব্রিয়াম। তাহলে মোটামুটি সবাই ক্লিয়ার থার্মাল ইকুইলিব্রিয়ামটা কি? আমি ডেফিনেশনটা লিখে দিচ্ছি, তোমরা নিজেরাও লিখতে পারবা, তোমাদের নিজেদের মতো করে লিখলেও চলবে, সমস্যা নেই। তারপর আমি একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন দিয়ে দিই। আমরা ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে গেলাম থার্মাল ইকুইলিব্রিয়ামের মিনিংটা কি। তারপরেও একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন লিখে রাখি। এই ডেফিনেশন এক্সামে আসে, এটুর সব কোয়েশ্চেন ডেফিনেশন দিয়ে স্টার্ট হয়। A condition when two or more objects in contact have the same temperature so that there is no net flow of energy between them. This is means the thermal equilibrium. Clear?
সবার কি লেখা হয়েছে? ওকে, লাস্ট ক্লাসে কিন্তু আমরা হিটিং গ্রাফ, কুলিং গ্রাফ এসব নিয়ে কথা বলেছিলাম। ধরো এটা একটা অবজেক্ট আর এটা অন্য আরেকটা অবজেক্ট। এটা অবজেক্ট এ, এটা অবজেক্ট বি। এটাকেও আমি হিট সাপ্লাই করতেছি, এটাকেও আমি হিট সাপ্লাই করতেছি। ইনিশিয়ালি দুইটা অবজেক্টই সেম টেম্পারেচারে ছিল। ইনিশিয়ালি দুইটা অবজেক্টই সেম টেম্পারেচারে ছিল। তাহলে আমি ওকে হিট সাপ্লাই করতেছি, ওকেও আমি হিট সাপ্লাই করতেছি। এখন ওরও টেম্পারেচার ইনক্রিজ করবে, ওরও টেম্পারেচার ইনক্রিজ করবে, ওরও টেম্পারেচার ইনক্রিজ করবে, কারণ দুজনকে আমি এনার্জি সাপ্লাই করতেছি। কিন্তু কথাটা হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চেঞ্জের জন্য এই দুইটা অবজেক্টের কি সেম এনার্জি নিডেড? সেম এনার্জি লাগবে। ধর দুজনের ম্যাস ইকুয়াল, আমি ধরে নিলাম দুজনেরই ম্যাস ইকুয়াল, 1 কেজি 1 কেজি, দুজনেরই ম্যাস ইকুয়াল। এটা 1 কেজি অবজেক্ট, অবজেক্ট এ, অবজেক্ট বিটা 1 কেজি। দুজনকে আমি হিট সাপ্লাই করতেছি, দুজনেরই টেম্পারেচার ইনক্রিজ করতেছে। বাট আমার কোশ্চেন হচ্ছে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইনক্রিজের জন্য দুজনের কি ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি লাগবে? অ্যান্সারটা হচ্ছে নো। এটার কারণ দুজনের থার্মাল ক্যাপাসিটি সেম না। তাহলে হোয়াট ইজ দ্য মিনিং অফ থার্মাল ক্যাপাসিটি? কোন একটা সাবস্টেন্সের মানে কোন একটা সাবস্টেন্সের টেম্পারেচার 1 কেজি ইনক্রিজের জন্য যতটুকু এনার্জি লাগে সেটা হচ্ছে তার থার্মাল ক্যাপাসিটি। সিলভারের থার্মাল ক্যাপাসিটি, কপারের থার্মাল ক্যাপাসিটি, ওয়াটারের থার্মাল ক্যাপাসিটি সেম না। ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি বাড়তে অনেক বেশি এনার্জি লাগে, তার মানে ওয়াটারের থার্মাল ক্যাপাসিটি অনেক বেশি। আবার কপারের কম এনার্জি লাগে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চেঞ্জের জন্য, কপার তাড়াতাড়ি গরম হয়। ওয়াটার হিটেড হতে মোর টাইম নেয়, মোর টাইম নেই মানে কি তার মোর এনার্জি দরকার। কপার হিটেড হতে কম টাইম নেই মানে কি তার কম এনার্জি দরকার, তার মানে তাদের থার্মাল ক্যাপাসিটি সেম না। আবার ধরো শুধু ওয়াটার, 1 কেজি ওয়াটারের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যতটুকু এনার্জি লাগবে 10 কেজির জন্য কি সেম লাগবে? তাহলে থার্মাল ক্যাপাসিটি তো অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করে। 1 কেজি ওয়াটারের টেম্পারেচার বাড়াতে যতটুকু এনার্জি লাগবে 100 কেজি ওয়াটারের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে নিশ্চয়ই এতটুকু এনার্জি লাগবে না। তাই থার্মাল ক্যাপাসিটি তো অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করতেছে। আর সেজন্যই আমাদের এক্সপ্লেইন করা দরকার স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা স্পেসিফিক থার্মাল ক্যাপাসিটি। এটাকে হিট ক্যাপাসিটি বলে নামটা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি। What is the meaning of specific heat capacity? 1 কেজি কোন একটা সাবস্টেন্সের টেম্পারেচার 1 কেলভিন বাড়াতে যতটুকু এনার্জি লাগে সেটা হচ্ছে তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আমি 1 কেজি অ্যামাউন্ট ফিক্সড করে দিলাম। তাই কোন একটা সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু একটা কনস্ট্যান্ট ভ্যালু, বাট ডিফারেন্ট ডিফারেন্ট সাবস্টেন্স ডিফারেন্ট স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তার মানে এনি সাবস্টেন্স তার 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার 1 কেলভিন বা 1 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 কেলভিন ইনক্রিজ অর 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ কিন্তু সেম কথা। যতটুকু এনার্জি লাগে সেটাই হচ্ছে তার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আমরা এগুলো ও লেভেলসে পড়েছি, কিন্তু এখন এটা অনেক ইম্পর্টেন্ট। এই ম্যাথস গুলো অনেক ভাবে ঘুরিয়ে আসে, প্রচুর বড় বড় ম্যাথস আসে। আমরা বেসিক জিনিসগুলো পড়ে তারপর ম্যাথসে যাব। তাহলে ডেফিনেশন একটু লিখে ফেলো, এই ডেফিনেশন গুলো কিন্তু এক্সামে আসে। The specific heat capacity of a substance is the energy required per unit mass
substance to raise the temperature by 1 Kelvin or centigrade. তার মানে ধরো একটা অবজেক্ট, যে অবজেক্টের ম্যাস হচ্ছে m, আমি তার টেম্পারেচার এখন আছে θ1, ওকে, আমি তাকে কিউ অ্যামাউন্ট এনার্জি সাপ্লাই করলাম, সাপ্লাই করাতে তার টেম্পারেচার ইনক্রিজ করে θ2 হয়ে গেল, তাহলে তার টেম্পারেচার ডিফারেন্স ডেল থিটা ইকুয়াল কি হবে? θ2 মাইনাস θ1। টেম্পারেচার ইনক্রিজ অর ডিক্রিজ যাই বলি না কেন, যেহেতু হিট এনার্জি সাপ্লাই করতেছি টেম্পারেচার ইনক্রিজ করবে, যদি হিট এনার্জি রিলিজ করতো তাহলে টেম্পারেচার ডিক্রিজ করবে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা সেখান থেকেও ক্যালকুলেট করতে পারি। এখন যদি আমরা ইউনিটারি মেথডে চিন্তা করি, দেখো এমএস এর কোন একটা অবজেক্টের টেম্পারেচার ডেল থিটা ইনক্রিজ করতে কিউ অ্যামাউন্ট এনার্জি দরকার, তাহলে 1 কেজি টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে কতটুকু এনার্জি লাগবে? কিউ বাই এম ডেল থিটা, আর সেটাই তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি সি ইকুয়াল কি হবে? কিউ বাই এম ডেল থিটা। তার মানে 1 কেজি সাবস্টেন্সের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে যতটুকু এনার্জি দরকার, ওকে, যেখানে কিউ হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি, অ্যামাউন্ট অফ এনার্জি, এনার্জি মানে থার্মাল এনার্জি ইন জুলস, এমটা হচ্ছে mass of substance, substance in kg, আর ডেল থিটাটা হচ্ছে টেম্পারেচার ডিফারেন্স। এটা কেলভিন অথবা ডিগ্রি সেন্টিগ্রেড যে কোনো একটাতে করলেই হলো, টেম্পারেচার ডিফারেন্সে ডিফারেন্স। লোর এসআই ইউনিট কি? জুল পার কেজি পার কেলভিন, এটা কিন্তু এসআই ইউনিট, জুল পার কেজি পার কেলভিন। এখন দেখো কোনো কিছু টেম্পারেচার আছে 30, ইনক্রিজ হয়ে সেটা হয়ে গেল 40, ডেল থিটা হচ্ছে এখানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনেও কিন্তু সেটা 10 কেলভিন, এই ব্যাপারটা যেন মাথায় থাকে। এটাকে আবার 270 অ্যাড করে কেলভিন বানায় না, টেম্পারেচার ডিফারেন্স কিন্তু সেম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড চেঞ্জ আর 1 কেলভিন চেঞ্জ কিন্তু সেম কথা, এগুলো কিন্তু টেম্পারেচার স্কেল, দুইটা 2 পয়েন্ট থেকে স্টার্ট হয়েছে, ইনক্রিজ কিন্তু সেম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ আর 1 কেলভিন ইনক্রিজ, এটা কিন্তু ইকুয়াল অ্যামাউন্ট। তাহলে যদি কোনো একটা সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমি বের করতে চাই, তাহলে তাকে আমি কতটুকু এনার্জি সাপ্লাই করলাম সেটা জানতে হবে, তার ম্যাস জানতে হবে, আর তার এই এনার্জি সাপ্লাই হওয়ার কারণে তার টেম্পারেচার ডিফারেন্স কতটুকু হইলো সেটা জানতে হবে। আর যে কোনো সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু কনস্ট্যান্ট, ডেটা বুকলেটে অল সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করা আছে, আমি চাইলে এখন যে কোনো সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি বের করে ফেলতে পারবো, কারণ একটা সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি কিন্তু কনস্ট্যান্ট। এখন ধরো ওয়াটারের স্পেসিফিক হিট ক্যাপাসিটি 4200 জুল পার কেজি পার কেলভিন, হোয়াট ডাজ ইট মিন? মানে 1 কেজি ওয়াটারের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে 4200 জুল এনার্জি দরকার, এটাই মিন করে। মনে করো কোনো একটা সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি অনেক বেশি লাইক ওয়াটার, আবার কোনো একটা সাবস্টেন্সের স্পেসিফিক হিট ক্যাপাসিটি অনেক কম লাইক কপার। আমি যদি একই সোর্সে দুইটাকে হিট করি, কোনটা তাড়াতাড়ি হিটেড হবে, মানে কোনটা তাড়াতাড়ি গরম হবে সোজা কথায় বললে? অবভিয়াসলি কপার, মানে যার স্পেসিফিক হিট ক্যাপাসিটি কম, তার মানে তার কম এনার্জি দরকার পার ডিগ্রি চেঞ্জের জন্য, কারণ হটনেসটা তো ডিগ্রির উপর ডিপেন্ড করে, মানে তার টেম্পারেচারটা কত সেটা হচ্ছে হটনেস, তার ভিতরে কতটুকু এনার্জি আছে সেটা কিন্তু হটনেস না। মনে করো দুইটা অবজেক্ট আছে, অবজেক্ট এ অবজেক্ট বি, আমি যদি তোমাকে বলি কোন অবজেক্টটা মোর হট সেটা কমেন্ট করো, তাহলে ওর মধ্যে কতটুকু ইন্টারনাল এনার্জি আছে আর ওর মধ্যে কতটুকু ইন্টারনাল এনার্জি আছে আমরা সেটা চিন্তা করব। কার মধ্যে ইন্টারনাল এনার্জি বেশি, কার মধ্যে ইন্টারনাল এনার্জি কম সেটা তো আমি চিন্তা করবো না,
আমি চিন্তা করব কার টেম্পারেচার বেশি। যার টেম্পারেচার বেশি সে হট, যার টেম্পারেচার কম সে কুল বা কোল্ড। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কিন্তু এরকম না যে দুইটা অবজেক্টের টেম্পারেচার সেম, তার মানে দুজনের মধ্যে সেম ইন্টারনাল এনার্জি আছে, এই কথাটা কিন্তু 100% রং। দুইটা অবজেক্ট তাদের টেম্পারেচার সেম, তার মানে তাদের মধ্যে সেম ইন্টারনাল এনার্জি আছে, এই কথাটা যদি আমরা কেউ কমেন্ট করি এটা 100% রং। ইন্টারনাল এনার্জি তার স্পেসিফিক হিট ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে, যে কি পরিমাণ অ্যামাউন্ট এনার্জি তার মধ্যে আছে এখন। তাই আমরা কখনোই এরকম কমেন্ট করব না যে দুইটা অবজেক্টের টেম্পারেচার সেম মানে তাদের ইন্টারনাল এনার্জি সেম, এই মুহূর্তে তাদের মধ্যে সেম ইন্টারনাল এনার্জি স্টোরড আছে, এই কথাটা 100% রং। তোমরা কি ক্লিয়ার আমার কথা? তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমরা চাইলেই মেজার করতে পারবো, এবং ডেটা বুকলেটে দেখবা প্রচুর, বা যে কোনো সাবস্টেন্সে, কারণ স্পেসিফিক হিট ক্যাপাসিটি তো একটা সাবস্টেন্সের জন্য কনস্ট্যান্ট ডেনসিটির মতো। তাই ওয়াটার, কপার, গোল্ড, সিলভার, যে কোনো সাবস্টেন্স আমি সার্চ দেবো পেয়ে যাবো। এগুলো তোমাদের মুখস্থ মনে রাখা দরকার নেই, ম্যাথসের দরকার হলে ওগুলো ওরা দিয়ে দিবে। আমরা এক্সাম্পল হিসেবে একটা ম্যাথস করতে পারি। ক্লিয়ার করে এটা লিখে নিয়েছো না?
Determine the specific heat capacity of aluminium. করে ফেলো, তো ইজি তাই না? স্পেসিফিক হিট ক্যাপাসিটি সি ইকুয়াল কিউ বাই এম ডেল থেটা। এই কিউটা নিয়ে কিন্তু একটু ভাবতে হবে। দেখো ওরা বলতেছে যে এনার্জি সাপ্লাই করছে, এটা ঠিক আছে, এবং এখানে এটাও বলে দিয়েছে সো দ্যাট দেয়ার ইজ নো এনার্জি লস টু দ্য সারাউন্ডিং। সারাউন্ডিং এ কোনো এনার্জি লস হচ্ছে না, তার মানে এখানে টোটাল এনার্জিটাই আমরা কিউ হিসেবে ফর্মুলাতে বসাবো। আদারওয়াইজ কিন্তু এখানে একটু ঝামেলা আছে। যদি সারাউন্ডিং এ এনার্জি কতটুকু লস হচ্ছে সেটা তারা দিয়ে দিত, তাহলে এই টোটাল এনার্জি থেকে আমি লস্ট এনার্জিটা সাবট্রাক্ট করে সেটা আমি কিউ হিসেবে বসাইতাম। এটা কিন্তু এটুর ম্যাথস গুলোতে তোমাকে খেয়াল করতে হবে, মাস্ট। এগুলো ও লেভেলসে খেয়াল করা দরকার হইতো না, কারণ ও লেভেলসে এনার্জি লসটাকে ওরা কখনোই কনসিডার করতো না, কিন্তু এখানে কনসিডার করবেই। সোজা কথায় এরকম নো লস এরকম বলবে না, ঠিক আছে? তাই এটা ভালো করে খেয়াল করে দেন ম্যাথসটাকে করতে হবে। তাহলে এখানে এনার্জি বলতে আমরা টোটালটাকে নিব 26,400, ম্যাস কেজিতে হতে হবে, কেজিতেই আছে। ডেল থেটা 15, এটা ডিগ্রি সেন্টিগ্রেড কেলভিন সেম, সো হলেই হলো। অ্যান্সারটা কত? 880. কত আসে অ্যান্সার? 880. 880 জুল পার কেজি পার কেলভিন। এটুর অ্যান্সার গুলোতে দুইটা জিনিস মেনটেন করতে হবে। কারেক্ট এসআই ইউনিটে অ্যান্সার লিখতে হবে নাম্বার 1, নাম্বার 2 সব অ্যান্সার 2 সিগনিফিকেন্ট ফিগারে লিখতে হবে। যদি 2 সিগনিফিকেন্ট ফিগার না আসে, আমি এটাকে 2 সিগনিফিকেন্ট ফিগারে রাউন্ড অফ করে অ্যান্সার লিখবো। এটা কিন্তু ম্যান্ডেটরি, সব অ্যান্সার 2 সিগনিফিকেন্ট ফিগারে হবে। ওকে, এবং কারেক্ট এসআই ইউনিটে লিখতে হবে, এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে। এগুলো এস এর জন্য ইম্পর্টেন্ট ছিল, এখানেও আছে। আচ্ছা, তাহলে হিট ক্যাপাসিটি ব্যাপারটা জানলাম। আমরা তো লাস্ট ক্লাসে হিটিং কার্ভ, কুলিং কার্ভ পড়তে গিয়ে একটা জিনিস দেখলাম যে আমি হিট করতেছি কোন একটা সাবস্টেন্স, ধরো আইসকে হিট করতেছি, সে এনার্জি অ্যাবজর্ব করে মেল্ট হইতেছে। সে কিন্তু হিট এনার্জি অ্যাবজর্ব করতেছে, আমি তাকে হিট দিচ্ছি এবং তার মেল্টিং হইতেছে, বাট টেম্পারেচারে নো চেঞ্জ ইন টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না। তাহলে তখন সে যে এনার্জিটা অ্যাবজর্ব করে, সেই এনার্জিটা টেম্পারেচার ইনক্রিজ করে না। তাহলে ওই এনার্জিটা কি করে? বেসিক্যালি ওই এনার্জিটা মলিকিউলার স্ট্রাকচারাল চেঞ্জের জন্য ইউজড হয়। মলিকিউলের স্ট্রাকচারাল চেঞ্জ, কারণ মলিকিউলের সেপারেশন বাড়ে। যদি অপোজিট প্রসেসের কথা চিন্তা করি, সলিডিফিকেশনের সেপারেশন কমে, সেখানে রিলিজড হয়। ওই এনার্জিটাকে আমরা লেটেন্ট হিট বলি। এখন সব সাবস্টেন্সকে মেল্ট করতে কি সেম অ্যামাউন্ট এনার্জি লাগে? অ্যান্সার হচ্ছে নো। সব সাবস্টেন্সকে মেল্ট করতে তো সেম অ্যামাউন্ট অফ এনার্জি লাগে না। আবার একই সাবস্টেন্সের ডিফারেন্ট অ্যামাউন্ট, 1 কেজি সাবস্টেন্স আবার 5 কেজি সাবস্টেন্স, মানে 1 কেজি আইসকে মেল্ট করতে যতটুকু এনার্জি লাগবে 5 কেজি আইসকে মেল্ট করতে কি সেম এনার্জি লাগবে? নো। আইসকে মেল্ট করতে যে এনার্জি লাগে আয়রনকে মেল্ট করতে কি সেম এনার্জি লাগবে? নো। তার মানে লেটেন্ট হিটটাও সবার জন্য সেম না। সেই জন্যই আমাদের দরকার স্পেসিফিক লেটেন্ট হিট পড়া।
কোনো একটা সাবস্টেন্সের 1 কেজি অ্যামাউন্টকে মেল্ট করতে অথবা বয়েল করতে যতটুকু এনার্জি অ্যাবজর্ব করে, 1 কেজি কোনো একটা সাবস্টেন্স মেল্ট হতে যতটুকু এনার্জি অ্যাবজর্ব করে, সেটাকে আমরা তার স্পেসিফিক লেটেন্ট হিট বলি। স্পেসিফিক লেটেন্ট হিট টু টাইপ, একটা হচ্ছে স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন, যেটা মেল্টিং এর সময় বলি, আর একটা স্পেসিফিক লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, যেটা আমরা বয়েলিং এর সময় বলি। ওকে, আর এই সেম জিনিসটা সলিডিফিকেশনে ওই স্পেসিফিক লেটেন্ট হিটটা রিলিজড হয়, বা কনডেনসেশনে লেটেন্ট হিট রিলিজড হয়। আমরা বলতে পারি মেল্টিং বয়েলিং এ লেটেন্ট হিট অ্যাবজর্ব হয়, আর কনডেনসেশন সলিডিফিকেশনে লেটেন্ট হিট রিলিজড হয়। ওকে, কিন্তু স্পেসিফিক লেটেন্ট হিটের অ্যামাউন্টটা কিন্তু সেম থাকে, যতটুকু অ্যামাউন্ট অ্যাবজর্ব করছিল মেল্টিং এর সময়, সলিডিফিকেশনের সময় ততটুকু অ্যামাউন্টই সে রিলিজ করে দেয়। তাহলে আমাদের জানতে হবে স্পেসিফিক লেটেন্ট হিটের ডেফিনেশন এবং স্পেসিফিক লেটেন্ট হিট আমরা কিভাবে ক্যালকুলেট করব। তাহলে কখন লেটেন্ট হিট অবজার্ভ হয়? যখন স্টেট চেঞ্জ হয়, তখন কিন্তু টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না। তাহলে ওই এনার্জিটা বেসিক্যালি কি করে? ওই এনার্জিটা তখন কিন্তু স্ট্রাকচারাল চেঞ্জে যায়। আমি যদি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কনসেপ্টে যাই, তখন কিন্তু শুধু ওয়ার্ক ডান, কারণ টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, মানে হিটিং এ কোনো এনার্জি সাপ্লাই হইতেছে না, কোনো সাপ্লাই হিটিং এ হইতেছে না এনার্জি, এগুলো কিন্তু লাগবে। এগুলোর সাথে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কে রিলেট করবো, ম্যাথসে গিয়ে ঝামেলা আছে, ম্যাথসে গিয়ে ঝামেলা আছে। এখন আমরা কনসেপ্ট গুলো পড়তেছি, কিন্তু ম্যাথসে গিয়ে এগুলোকে রিলেট করব। ঠিক আছে, অনেক কথা, অনেক কিছু পড়তে, ভালো করে বুঝতে হবে, কিন্তু ব্যাপারগুলো তো সহজ না। স্যার ও লেভেলসে পড়াগুলো আবার পড়াইতেছে, ঘটনাটা এরকম না, ও লেভেলসে পড়াগুলো আবার পড়াইতেছি না। এই সরাসরি ম্যাথস আসবে না, কাহিনী আছে এখানে অনেক, সেগুলো আমরা পরে রিলেট করবো, আগে বেসিক জিনিসগুলো মনে করে নিই। তাহলে যে কোনো সাবস্টেন্সের স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন সেম, মানে কনস্ট্যান্ট, বাট আবার ডিফারেন্ট সাবস্টেন্সের ডিফারেন্ট স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন। তার মানে একটা আইসের স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন কিন্তু কনস্ট্যান্ট, বা আয়রনকে যখন আমরা লিকুইড আয়রন বানাবো, তার স্পেসিফিক লেটেন্ট হিট অফ ফিউশন কিন্তু কনস্ট্যান্ট, বা আমি ওয়াটারকে স্টিম করব, তার স্পেসিফিক লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন কিন্তু কনস্ট্যান্ট অ্যামাউন্ট। স্পেসিফিক লেটেন্ট হিট, একসাথে লিখি, ফিউশন এবং ভ্যাপোরাইজেশন আলাদা ডেফিনেশনের দরকার নাই, তাই না? স্টেট চেঞ্জ হওয়ার সময় সে যে এনার্জিটা অ্যাবজর্ব করে, 1 কেজি কোনো একটা সাবস্টেন্স স্টেট চেঞ্জ করার সময় যে এনার্জিটুকু অ্যাবজর্ব করে, সেটা হচ্ছে তার স্পেসিফিক লেটেন্ট হিট উইদাউট চেঞ্জ ইন টেম্পারেচার। মানে তখন টেম্পারেচারের কোনো চেঞ্জ হবে না, সেটা মেল্টিং এর সময় একই সাবস্টেন্সের জন্য সেটা মেল্টিং এর সময় একরকম হবে, বয়েলিং এর সময় আরেক রকম হবে। মানে আইস মেল্ট হয়ে ওয়াটার হবে, তখন যে স্পেসিফিক লেটেন্ট হিট অ্যাবজর্ব হবে, সেই ওয়াটারটাই যদি বয়েল হয়, তখন কিন্তু স্পেসিফিক লেটেন্ট হিট অনেক বেশি হবে। তাহলে বেসিক্যালি লেটেন্ট হিট মলিকিউলার স্ট্রাকচারাল চেঞ্জ বা মলিকুলার সেপারেশন ইনক্রিজের জন্য অ্যাবজর্ব হয়। তাহলে সে বেসিক্যালি সেপারেশন ইনক্রিজ করে, মানে কি ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি বাড়ে, তাই না? সে কিন্তু কাইনেটিক এনার্জি বাড়ায় না, কারণ টেম্পারেচারের কোনো চেঞ্জ হয় না, তাই হিটিং এর কোনো এনার্জি নাই, কিউ তখন জিরো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যদি এটাকে আমরা রিলেট করি, কিউ তখন জিরো। বললামই তো, এগুলো পরে আমরা ম্যাথসে গিয়ে রিলেট করব। দ্য স্পেসিফিক latent heat of a substance is the energy required
without any change in temperature. That means L is equal হবে QI mass. That means Q equal ml. এখানে Qটা হচ্ছে amount of energy, amount of thermal energy, mটা হচ্ছে mass in kg, এই Lটা হচ্ছে specific latent heat. Specific latent heat. SI unit joule per kg. ওকে, তার মানে এটা যদি ফিউশনে হয় তাহলে Lটা হবে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন, আর যদি বয়েলিং এর সময় হয় Lটা হবে স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। কনডেনসেশনে হলেও এটা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, সলিডিফিকেশন বা ফ্রিজিং এর সময় এটা স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন। এই চারটা স্টেটেই তো টেম্পারেচার চেঞ্জ হয় না, মেল্টিং, বয়েলিং, কনডেনসেশন, সলিডিফিকেশন, যার আরেক নাম ফ্রিজিং। দুইটাতে ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব হয়, দুইটাতে ল্যাটেন্ট হিট রিলিজড হয়, কিন্তু ম্যাথমেটিক্যাল প্রসিডিউর সেম। তাহলে ল্যাটেন্ট হিট টেম্পারেচার ইনক্রিজ করে না, তার মানে হিটিং করে না, সে হিটিংটা জিরো। সে ইন্টারনাল এনার্জি কিন্তু ইনক্রিজ করে, কারণ সে কিন্তু সেপারেশন বাড়ায়, তার মানে এক্সপান্ড করে। এক্সপান্ড করা মানে কি, এটা কিন্তু নেগেটিভ হয়। কি বলে ওয়ার্ড, এই ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স যে ওয়ার্ডনের কথা বললাম সেটা কিন্তু নেগেটিভ হয়, আবার কনডেনসেশনের সময় সেটা পজিটিভ হয়। এই ব্যাপারগুলো তখন আমরা রিলেট করব। এই জিনিসগুলো এখন শিখতেছি এই জন্যই, ওগুলো রিলেট করে আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ম্যাথস করব। খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের ম্যাথস গুলো। থার্মাল থেকে দুইটা কোশ্চেন অনেক সময় এক্সামে আসে, থার্মাল খুবই ইম্পর্টেন্ট। আর কিছু ডেটা তো, ডেটা আসলে মুখস্থ করতে হয় না, ডেটা দিয়ে দেয়, ডেটা মুখস্থ করার দরকার নেই। এটা লিখছো, এটা ম্যাথস করি। স্যার এসআই ইউনিটটা তো জুল পার কিলোগ্রাম না? জুল পার কিলোগ্রাম লিখি নাই, জুল পার কেজি, হ্যাঁ স্যার। জুল পার কেজি।
করো তো easy maths. A sample of alcohol is heated with a 40-watt heater until it boils. As it boils, the mass of the liquid decreases at a rate of 2.25 gram per minute. Per minute 2.25 gram কমে যায়. Assuming that 80% of the energy supplied by the heater is transferred to the alcohol. Find the specific latent heat of vaporization of the alcohol. এগুলো মোটামুটি A2 কোশ্চেন বলা যায়। ও লেভেলস হইলে ব্যাপারটাতে এত পেছানো গোছানো থাকতো না, সরাসরি একটা কোশ্চেন দিয়ে দিত। ঠিক আছে, এটা কি মোটামুটি A2 কোশ্চেন বলা যেতে পারে। তো পারছো, অ্যান্সারটা কত আসছে? বলতেছে এতটুকু গ্রাম ডিক্রিজ হয় 1 মিনিটে। তাহলে 1 মিনিটে আমি কতটুকু এনার্জি সাপ্লাই করতেছি সেটা আগে বের করা যাবে না? কারণ হিটারের পাওয়ার জানি। 1 মিনিটে তাহলে আমি কতটুকু এনার্জি সাপ্লাই করতেছি, 1 মিনিটে কতটুকু ম্যাস বয়েল হয়, কতটুকু ম্যাসের ওয়াটার বয়েল হয় সেটা আমি জেনে গেলাম, সেটা জানি 2.25 গ্রাম। তাহলে এনার্জি কতটুকু সাপ্লাই করতেছি 1 মিনিটে? তাহলে এনার্জি সাপ্লাইড, এনার্জি, এক্সামে কিন্তু সবকিছু লিখে লিখে সুন্দর করে ম্যাথস করবা, ওকে? এনার্জি সাপ্লাইড by heater in 1 minute কতটুকু হবে? আমরা জানি পাওয়ার ইনটু টাইম। তাহলে পাওয়ার ইনটু টাইম কত? 40, টাইমটা হচ্ছে 1 মিনিট, মানে 60 সেকেন্ডে নিতে হবে। তাহলে কত আসে? এত জুল। ওকে, এখন হচ্ছে এনার্জি ইকুয়াল ml। দিস ইজ দ্য ফর্মুলা। এখানে আমরা কিউ লিখি, ই অথবা কিউ যাই লিখি। তাহলে এল ইকুয়াল কি হবে? ই বাই এম। এখন এই এনার্জিটা কতটুকু সাপ্লাই হচ্ছে? বাকিটা কিন্তু সারাউন্ডিং এ লস্ট হয়ে যেতে, সাপ্লাই হইতেছে 80%। তাহলে ব্যাপারটা হবে 80% অফ 2400। এটার 80% বের করে নিতে হবে। আর ম্যাসটা হবে 2.25 গ্রাম। এটাকে কেজিতে কনভার্ট করো। তাহলে 2400 এর 80% বের করে দেন এটাকে ম্যাস দিয়ে ডিভাইড করো, তাহলে আমরা স্পেসিফিক লেটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন পেয়ে যাব অ্যালকোহলের জন্য। কারণ 2.25 গ্রাম অ্যালকোহল ডিক্রিজ হয় 1 মিনিটে। তাহলে সে 1 মিনিটে কতটুকু এনার্জি সাপ্লাই করতেছে হিটার সেটা আমরা বের করলাম। সেই সাপ্লাইটার কত পার্সেন্ট অ্যালকোহলে যাচ্ছে সেটা বের করে নিলাম। তাহলে অ্যান্সারটা কত হবে বলো একজন? বলো কত আসে অ্যান্সার?
কি কি করনি ক্যালকুলেট? স্যার 850,000 আছে এরকম। 850,000 জুল পার কেজি। যদি এটাকে কিলো জুল পার কেজিতে বলতো তাহলে এটা 850 হইতো। 850 অনেক সময় এটাকে এরকম ভাবে বলে দেয় কিলো জুল পার কেজি বা কিলো জুল পার গ্রামেও বলতে পারে, তখন আমি ম্যাথটা গ্রামেই রেখে দিব। এইসব জিনিসও কিন্তু বলে। এটুর কোয়েশ্চেন গুলোতে কিন্তু আবার ইউনিটটা ওরা সিলেক্ট করে দেয় কোন ইউনিটে তুমি মেজারমেন্ট করবা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের পড়া। নেক্সট ক্লাসে আমরা পড়াটা কন্টিনিউ করব, পুরো থার্মাল শেষ করে দেন ওয়ার্কশিটে যাব, তখন আমরা এগুলো নিয়ে অনেক টাফ টাফ ম্যাথস এই ওয়ার্কশিটে সলভ করব। পুরো থার্মাল ফিজিক্স কিন্তু তোমাদের বইয়ের দুইটা চ্যাপ্টার, থার্মাল ফিজিক্স এন্ড আইডিয়াল গ্যাস, এই দুইটা চ্যাপ্টার একসাথে শেষ করে দেন এটার ওয়ার্কশিট সলভ করব। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে পড়া কন্টিনিউ করব। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক। কারো কোনো কোশ্চেন? ওকে দেন, বাই। ক্লিয়ার করলাম।